প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি রাইসুল হক চৌধুরী। এই অনুষ্ঠানে আমরা মূলত রাজনীতি এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সহ নানান বিষয় নিয়ে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দুইজন অতিথিকে। চলুন আমরা প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন দিলীপ কুমার সরকার, কেন্দ্রীয় সমন্বয়কারী, সুশাসনের জন্য নাগরিক সুজন, এবং আছেন মোস্তফা কামাল, লেখক, সাংবাদিক। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমরা আলোচনা শুরু করতে চাই। আজ আপনারা জানেন যে পুলিশ প্রধান বাহারুল আলম আজকে নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেছেন, এবং যেখানে তিনি বলেছেন যে কোনো ধরনের কোনো মব সৃষ্টি করা হলে বা ভোট কেন্দ্র দখল বা সিল মারার বিষয়টি আসলে সেই নির্বাচন কেন্দ্রের ভোটটি বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি যে বিষয়টিকে উনি তুলে ধরেছেন যে আমরা যদ্দূর জানি যে সারা দেশে 42,761টি ভোট কেন্দ্র রয়েছে, যার মধ্যে 24,000 কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেসব কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়টি আমাদেরকে অবগত করেছেন। আপনাদের কাছে আমি প্রথমেই জানতে চাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীর এই প্রস্তুতি একটি সুষ্ঠু এবং নির্বাচন আয়োজনের জন্য কতটা সক্ষমতা বহন করছে, বা তাদের প্রস্তুতির বিষয়ে আপনাদের মতামত জানতে চাচ্ছি। প্রথমেই দিলীপ কুমার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026-এর প্রস্তুতি তফসিল ঘোষণার মধ্য দিয়েই এটা শুরু হয়েছে। প্রায় সকল ধাপ পেরিয়ে আমরা অপেক্ষা করছি ভোটের দিনের, এবং এটার জন্য যে প্রস্তুতিগুলো গ্রহণ করা দরকার সে প্রস্তুতিগুলো সম্পন্ন হয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও তাদের প্রস্তুতি নিয়েছেন। এবার ভোট কেন্দ্রের সংখ্যা অনেক বেশি, আপনি সংখ্যা উল্লেখ করেছেন 61,761টি, এবং এর আগে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা আমরা আর একটু কম জেনেছিলাম, 16,000-এর অধিক। এখন ক্রমান্বয়ে এটা বাড়ছে। তো এটাকে বিবেচনায় রেখেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পরিবর্তিত প্রেক্ষাপটে যে নির্বাচন, প্রেক্ষাপটকে বিবেচনায় রেখেও তারা তাদের প্রস্তুতি নিয়েছে। আমরা দেখেছি যে এখানে একেবারে 9.5 লক্ষের উপরে এই নিরাপত্তার দায়িত্বে, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন। এখানে যেমন সেনাবাহিনী থাকবে, বিজিবি থাকবে, এখানে কোস্টগার্ড, পুলিশ বাহিনী, আনসার, সব মিলিয়ে 9.5 লাখের উপরে। এর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাদেরকেও এখানে নামানো হয়েছে। যদিও ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং সাধারণ কেন্দ্রের মধ্যে এই নিরাপত্তার রক্ষার ক্ষেত্রে আমরা খুব বেশি ফারাক দেখি না। কোথাও দেখি যে 16-17 জন, কোথাও 17-18 জন। এটার জন্য সাপোর্টিভ ফোর্স দরকার। যদি এখানে র্যাব, সেনাবাহিনী, এরা যদি প্ল্যানিং করা হয় যে কেন্দ্রের কাছাকাছি এই এগুলোকে রাখা, টিমগুলোকে রাখা, এবং খবর পাওয়ার সাথে তাৎক্ষণিকভাবে তারা মুভ করে সেটা নিয়ন্ত্রণে আনবে, সেটা নিঃসন্দেহে এটা ভালো হবে। এবং সবসময় এটা নিয়ম থাকে যে যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয়, মবের মতো কোনো পরিস্থিতি, ব্যালট বাক্স ছিনতাই, জোর করে সিল দেওয়া, এমন যদি পরিস্থিতি সৃষ্টি হয়, এবারে অন্তত প্রিসাইডিং অফিসারকে সে কথা বলাই আছে যে তারা তাৎক্ষণিকভাবে অন্তত প্রথমে নির্বাচনটা স্থগিত করতে পারবেন বা বন্ধ রাখতে পারবেন কিছুক্ষণ। আমার মনে হয় সেদিক থেকে এখন পর্যন্ত আমরা প্রস্তুতি ভালোই দেখছি। আমরা একটু মোস্তফা কামালের কাছে জানতে চাই। বাহারুল আলম আজকে আরেকটি কথা বলেছেন যে এই নির্বাচনের মাধ্যমে পুলিশ বাহিনীর উপর জনগণের যে আস্থাহীনতা আছে সেটি তারা ফিরিয়ে আনতে চান। আপনার কি মনে হয় যে সে আস্থা কতটুকু? দামি কথা বলেছেন তিনি, খুবই দামি কথা, যদি মন থেকে বলে থাকেন। এবং তিনি একটা ঐতিহাসিক দায়িত্বে আছেন ঘটনাচক্রে, কিন্তু তিনি কিন্তু বাড়িতে পাঠিয়ে দেয়াদের একজন। গেল সরকার যাদেরকে বাধ্যতামূলক বিদায় করেছিল তাদেরই কিন্তু একজন তিনি। তো তার জন্য একটা বলছি মুখে মুখে ঐতিহাসিক নির্বাচন। তো এই নির্বাচনের মধ্য দিয়ে
এই আইজিপি সাহেব সহ আরও কারো কারো কিন্তু ইতিহাসের অংশ হওয়ার সুযোগ আছে। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী শব্দটা যখন আমরা উচ্চারণ করি, প্রথমে আমাদের চোখটা যায় পুলিশের দিকে। আসলে শুধু পুলিশই আইন শৃঙ্খলা বাহিনী নয়, কিন্তু যেহেতু ফাংশনালি তারাই মাঠে ঘাটে বেশি থাকে, মানুষ তাদেরকেই বেশি দেখে, তাদের উপর ভরসাটাও বেশি করে। এমনিতে গালমন্দ দেয়, তারপর সেটা একটা অধিকার নিয়েই দেয়। তারও একটা কথাও প্রচলিত আছে, পুলিশ জনগণের বন্ধু। বন্ধু, তো বন্ধুত্বের ওই বন্ধন তারা ছিন্ন করে ফেলেছে, মারাত্মকভাবে ছিন্ন করে ফেলেছে। শুধু বন্ধনে ছিন্ন করেনি, নিজেদেরও অবস্থা বড় খারাপ করে দিয়েছে, যেটাকে প্রচলিত বাংলায় বলা যায় যে নিজের মাজা নিজেই ভেঙে দেয়া। গেল সরকারও করেছে। একথা তো সত্য, আমাদের পুলিশ সহ প্রত্যেকটি আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ অত্যন্ত উঁচু মানের, তারা অত্যন্ত দক্ষ। তো আমরা পুলিশের কথাটা যেহেতু বিশেষভাবে এসেছে, পুলিশের প্রধানে যখন বলেছেন, একটা উপলব্ধি থেকেই তিনি বলেছেন যে পুলিশের ঘুরে দাঁড়ানোর একটা উপলক্ষ কিন্তু এই নির্বাচনটাও। কারণ কেউ যখন বলে যে আমি ভালো হয়ে গেছি, ভালো হওয়াটা প্রমাণ করার জন্য একটা উপলক্ষ লাগে। এই নির্বাচনটা কিন্তু পুলিশের জন্য একটা উপলক্ষ। তো গণমাধ্যমের জায়গা থেকে, আমার অভিজ্ঞতা থেকে যেটা মনে করি আমি, যথেষ্ট প্রশিক্ষণ তাদের আছে, প্রশিক্ষণে কোনো ঘাটতি নেই, তথ্যেরও কোনো ঘাটতি নেই, হোমওয়ার্কেরও কোনো ঘাটতি নেই, প্রচুর তথ্য পুলিশ রাখে। ঘাটতিটা কোথায় তাহলে? ঘাটতিটা হচ্ছে ইমেজটা বরবাদ হয়ে গেছে। আপনি যেমন বলছিলেন যে জনগণের বন্ধু, প্রত্যেকটা বাহিনীকে এই ধরনের কিছু সম্বোধন দিয়ে কিন্তু একটু সম্মান জানানো হয়, অথবা আদর করা হয়, বা সোহাগী দৃষ্টিতে দেখা হয়। আমরা যারা গণমাধ্যমে কাজ করি তাদেরকে তো বলা হয় জাতির বিবেক, এটা কিন্তু সম্মানার্থে বলা হয়। জি। সেনাবাহিনীকে বলা হয় দেশপ্রেমিক সেনাবাহিনী, তার মানে অন্য কারো দেশপ্রেম নেই তা কিন্তু নয়। আমাদের আইনজীবী যারা, তাদেরকে প্রত্যেকেই দেখবেন সারা বিশ্বে আছে, বলে যে লার্নেড লয়ার, তার মানে জ্ঞান গরিমা যা আছে তাদেরই আছে, আর কারো নেই না, সবারই আছে। পেশাগত দায়বদ্ধতার জায়গা ওই থেকে আসলে সম্মানটুকু তো পুলিশ সেটা বরবাদ করেছে, নষ্ট হয়েছে। গত 1.5 বছর ধরে, 1.5 বছরের মধ্যে প্রথম 3-4 মাস পুলিশ আছে কিনা, থাকলেও কোথায় আছে, একটা বাজে অবস্থায় কিন্তু ছিল। এরপর থেকে পুলিশ সংস্কার না হলেও, কাঙ্ক্ষিত পর্যায়ে সংস্কার না হলেও আলোচনায় কিন্তু ঘুরেছে যে পুলিশ সংস্কার খুব দরকার। এর মধ্য দিয়ে পুলিশও কিন্তু মাঝে মধ্যে সক্ষমতার প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে, এর মধ্য দিয়েও কাজ করেছে। বুক ফুলিয়ে কাজ করতে পারেনি, এটা সত্য কথা। যদি বলা হয় যে পুলিশ বীর দর্পে কাজ করছে, এটা মিথ্যা কথা হবে। পুলিশের ওই বীরত্ব নষ্ট হয়েছে। এই নির্বাচনকে ঘিরে পুলিশ কিন্তু তার সক্ষমতা এবং জনগণের সাথে তার বন্ধুত্বের একটা রাখি বন্ধন আবার শুরু করতে পারে। তো সেটা করতে গেলে পুলিশ কিন্তু একা নয়, সেনাবাহিনী আছে, তার উপর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, আমাদের বিজিবির প্রস্তুতিও ব্যাপক, এমনকি নৌ পুলিশ, ফাঁড়ি পুলিশ, আনসার বিডিপির প্রস্তুতিও ব্যাপক। তো দিন শেষে যখন সাফল্যটা আসবে সেটা সবারই, কিন্তু যেটা আমি বললাম শুরুতে, প্রথম দিকে সাফল্যটা কিন্তু পুলিশের দিকে যায়, যেহেতু তারা ফ্রন্টে থাকে। তো ওই জায়গায় যখন পুলিশ প্রধান এই উপলব্ধিটা করেছেন যে তারা এবার একটা সক্ষমতার প্রমাণও দেবেন, ঘুরেও দাঁড়াবেন, সেটা অবশ্যই তারা চাইলে পারবেন। কারণ এখনও পুলিশের চেয়ে কোনো সন্ত্রাসীর শক্তি বেশি হয়ে যায়নি বাংলাদেশে। কেউ যদি মনে করে যে পুলিশ দুর্বল হয়ে গেছে সত্য, কিন্তু তোমার চেয়ে দুর্বল হয়নি। কিন্তু যারা সন্ত্রাসী রাজ্যের সদস্য, তারা যদি মনে করে যে দুর্বল হয়ে গেছে মানে তাদের চেয়ে দুর্বল হয়ে গেছে, পুলিশ ওই মাত্রায় দুর্বল হয়নি। তো পুলিশ আশা করি সেই সক্ষমতা দেখাবে, তাদের যে প্রশিক্ষণ সেটা কাজে লাগাবে। বলতে হয় একটু, বিগত সরকার আমলে পুলিশের প্রশিক্ষণটা, দক্ষতাটা ভিন্ন কাজে গেছে। একটা এমন কাজে পুলিশের দক্ষতা গেছে, আপনি দেখেন নাটকের স্ক্রিপ্টকেও হার মানাবে। কোথাও একটা বাড়ি সিলেক্ট করতে হবে, ওখানে কয়েকজনকে নিয়ে রাখতে হবে, এরপরে তাদেরকে হত্যা করা হবে, সাংবাদিক খবর দেয়া হবে, এরপরে একটা রচনা বলা হবে যে আমরা অভিযানটা এইভাবে করেছি। অর্থাৎ আসলে যে নোংরাভাবে তাদের রচনাটা লেখা হয়, জি জি, অর্থাৎ নোংরাভাবে তাদেরকে অপব্যবহার করা হয়েছে। তো এবার যদি অপব্যবহার নয়, সুন্দর করে ব্যবহার করে পুলিশকে, নিশ্চয়ই সরকার সেটা করতে হবে। সরকারেরও তো দায়িত্ব, সেই সাথে দায়িত্বের পাশাপাশি ওয়াদাও যে একটা ঐতিহাসিক নির্বাচন করা। তো সেই ক্ষেত্রে পুলিশ যদি ফাংশন করে সুন্দরভাবে, তার চেয়ে আরও বড় কথা, রাজনৈতিক দলগুলো যদি সুন্দরভাবে ফাংশন করে, আপনি দেখবেন পুলিশের খুব কাজও থাকবে না। আপনি রাজনৈতিক দলগুলোর কথা বললেন, এই ধরনের সহিংসতা বা এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহনশীলতাও কিন্তু জি, অনেক সেটাই ধরনের factor। বড় সহযোগিতা হিসেবে আমরা দেখতে পাই। তো এবারের নির্বাচনের দিন আসলে সেই সহনশীলতা আমরা আসলে রাজনৈতিক দলগুলো থেকে কতটা প্রত্যাশা করতে পারি?
প্রত্যাশা আমরা করছি, প্রত্যাশা মতো হয়তো প্রাপ্তিটা ঘটছে না। আবার আপনি যদি গভীরভাবে চিন্তা করে দেখেন, গত 8-10 দিনে ধরেন এমন একটা দিন বাদ নেই যে একটা বাজে মন্তব্য এই দিক থেকে ওই দিক না হয়েছে। সকালে যদি কেউ একটা বাজে মন্তব্য করেছে, ঠিক দুপুর নাগাদ প্রতিপক্ষ থেকেও একটা বাজে মন্তব্য এসেছে। মন্তব্যগুলো কিন্তু এক একটা বোমার মতো, আমি বলে থাকি এগুলো শব্দ বোমা। তো শব্দ বোমা কিন্তু ওই মাত্রায় বুলেট বোমার দিকে যায়নি। রাজনৈতিক দলগুলো অবশ্যই উপলব্ধি করবেন, তারা যদি অসহিষ্ণু হন, তারা যদি শৃঙ্খলার প্রশ্নে বেশি বাড়াবাড়ি করেন, মারামারি কাটাকাটিতে সময় দেন, তাহলে তাদের পরিণতি যদি কী হবে ওই দৃষ্টান্ত তো 5 আগস্টে আছে। তারাও নিরাপদ থাকবেন না, সেই উপলব্ধি সম্ভবত তাদের আছে, যে কারণে মুখে বা বডি ল্যাঙ্গুয়েজে যতই তারা হুমকি দমকি করুক পরস্পরের দিকে, ওই মাত্রায় কিন্তু মাঠের সহিংসতা এত বাড়েনি। দাদা তো বিভিন্ন সাংগঠনিকভাবে বিভিন্ন এলাকা সফর করেছেন, তিনি নিশ্চয়ই তৃণমূলের অবস্থাও দেখেছেন। কর্মীদের মধ্যে নির্বাচন আসলে একটা উত্তেজনা ছড়িয়ে দিতে হয় রাজনৈতিক নেতাদের, সেটা নির্বাচনী উত্তেজনা বা তাপ বা উত্তাপ যেটাই বলি, ওই মাত্রায় কিন্তু যে কয়েকটা হয়েছে অবশ্যই দুঃখজনক, আমরা চাইবো একটাও যেন না হোক। ওই কয়েকটাই বা হবে কেন, এটা আমাদের প্রশ্ন। কিন্তু আবার যখন তুলনা করবেন বিগত কয়েকটা নির্বাচন, একদলীয় নির্বাচন, একতরফা নির্বাচন, ওই তুলনায়ও আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত সন্তোষজনক। আপনি তৃণমূলের কথা বলেছেন, আমরা একটু দিলীপ কুমারের কাছে জানতে চাই, তৃণমূল আসলে এবারে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা আপনি কেমন দেখেছেন, আর হচ্ছে নির্বাচনের দিন আসলে সেই সহিংসতার প্রত্যাশাটা আসলে আমাদের কতটুকু থাকছে? ধন্যবাদ আপনাকে। প্রথমত এই নির্বাচনে আমরা কিছু সহিংস ঘটনা দেখেছি, কিছু আহত নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। তবে এই নির্বাচনটাকে সামনে রেখে যে ধরনের আশঙ্কা জনমনে ছিল যে ব্যাপক সহিংসতা হবে, সহিংসতাটা সেই তুলনায় এখন পর্যন্ত আমরা দেখছি যে কম আছে। ধারণার তুলনায়, অনুমিত ধারণার তুলনায় যে সেটা কম আছে। যদিও যে কোনো, কামাল ভাই বলেছেন যে যে কোনো সহিংসতা বা কোনো আহত নিহতর ঘটনাই আমাদের কাছে কাম্য না। হ্যাঁ, তা সেটা আমরা দেখেছি। এখন এটা নির্ভর করে, একটা নির্বাচন তখনই সুষ্ঠু হতে পারে, শান্তিপূর্ণ হতে পারে যখন এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল অংশীজন, সকল স্টেক হোল্ডার যখন স্ব অবস্থানে থেকে যথাযথ ভূমিকায় অবতীর্ণ হয়। এক্ষেত্রে আমরা 24 তারিখে সুশাসনের জন্য নাগরিক সুজনের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করেছিলাম। সেখানে সব স্টেক হোল্ডারের প্রতি আমরা আহ্বান জানিয়েছি কার কি রোল, সেই রোলে অবতীর্ণ যেন হন। এবং সরকারের কাছে আমরা বলেছি যে অতীতে আমরা দেখেছি যে এই সরকার নির্বাচনকালীন সরকার, যে সরকার যখনই নির্বাচন কন্ডাক্ট করে, সরকারের ভূমিকাটা ইতিবাচক ছিল না বলেই, সরকার নির্বাচনটা ভালো করতে চায়নি বলেই নির্বাচনগুলো ভালো হয়নি, নির্বাচন হয়েছে। এবারেও আমরা বলেছি যে সরকারকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে। সরকার যদি শতভাগ নিরপেক্ষ থাকে, সে এই বার্তাটা ছড়িয়ে দিতে পারে যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা, তারা যদি এই নির্বাচনে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন না করে, সরকার এটা ভালোভাবে নেবে না। এই বার্তাটা তারা দিয়ে দিতে পারে, মানুষের মধ্যে তখন আস্থাও তৈরি হয়। আর এখানে পলিটিক্যাল পার্টি, প্রার্থী, কর্মী, সমর্থক একটা বড় ভূমিকা তাদের থাকে। আমরা তাদের কাছে আহ্বান করেছি যে ভাই, এটাকে প্রতিযোগিতা হিসেবে নেন, এটা কি আমরা জয়ী হবই, মানে প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে আমাদের জয়ী হতেই হবে, এরকম কোনো বার্তা ছড়িয়ে দেবেন না। এইরকম বার্তা যখনই তাদের ভিতর থেকে আসে, তখনই কর্মীদের মধ্যে উত্তেজনা, শত্রুভাবাপন্ন একটা মানসিকতা সেই দিক তৈরি থেকে হয়। যদি এই রাজনৈতিক দল, তাদের কর্মী, সমর্থক, সরকার, ইলেকশন কমিশন, সব স্টেক হোল্ডার্স যদি স্ব অবস্থানে থেকে সঠিক ভূমিকায় অবতীর্ণ হয়, তা সেক্ষেত্রে নির্বাচনটা সুষ্ঠু হবে। এখন পর্যন্ত যেটা বলছি যে মাঠ পর্যায়েও আমরা যেরকম ব্যাপক সহিংসতার আশঙ্কা করেছিলাম ততটা দেখিনি। তবে উত্তাপটা, কথার উত্তাপটা বেশি, কথার উত্তাপটাই সহিংসতা
সৃষ্টির পরিবেশ উস্কে দেয় অনেক সময়। উস্কে দেয়। তা সেখান মানে এখন যদিও এই নির্বাচনী প্রচারণার ইয়েটা শেষ হয়ে গিয়েছে, এখন নিশ্চয়ই আমরা ওই ইয়েটা আর দেখব না, এবং আশাবাদ আমাদের থাকবে যে 12 তারিখে নির্বাচনের দিনে সব স্টেক হোল্ডার্সরা ইনক্লুডিং পলিটিক্যাল পার্টি যে তারা তাদের স্ব অবস্থান থেকে নির্বাচনী আচরণবিধি সহ মানে তাদের যে ভূমিকা হওয়া উচিত সেই ভূমিকা অবতীর্ণ হবেন, এবং জাতিকে সবাই মিলে আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো। এটাই আমাদের দিক থেকে মনে হয়। এবং বাংলাদেশের মানুষের কিন্তু একটা দীর্ঘদিনের অপেক্ষা প্রতীক্ষা একটা সুষ্ঠু নির্বাচন। হ্যাঁ, কেননা আমরা তো ওই বিগত 3টি নির্বাচনের কথা বারবারই আসে। একটা নির্বাচন হলো সেটার মানে মেজরিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলো। আর একটা নির্বাচন হলো রাজনৈতিক দলগুলো পার্টিসিপেট করলেও এটা রাতের ভোট হিসাবে অভিহিত হলো। আর একটা নির্বাচন হলো দেখা গেল যে একটা দলের অফিসিয়াল প্রার্থী এবং আনঅফিসিয়াল প্রার্থীর মধ্যে ইলেকশন হলো, এক এক কৌশলে হলো, এবং মানুষ ভোটাধিকার বঞ্চিত হলো। এই তরুণরা সহ, শুধু তরুণরাই না, অনেকেই এই সময়কালে তারা ভোট দিতে পারেননি। তো ফলে এই নির্বাচনটা একটা আকাঙ্ক্ষিত নির্বাচন, এবং এর সাথে তো যুক্ত হয়েছে মানুষের প্রত্যাশা। গণ অভ্যুত্থানের পর অন্তত মানুষের মধ্যেই আশাবাদ জাগ্রত হয়েছে, তাদের প্রত্যাশা তৈরি হয়েছে যে আর যেন কর্তৃত্ববাদী শাসন ফিরে না আসে, মানুষ যেন তার ভোটাধিকার ফিরে পায়, আমরা যেন একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করতে পারি, রাষ্ট্রের সর্বস্তরে যাতে সুশাসন আসে, দুর্নীতিমুক্ত একটা সমাজ যাতে আমরা পাই, এই আকাঙ্ক্ষাটা তো মানুষের মধ্যে আছে। এবং এইটা শুরু, এই গণতান্ত্রিক অভিযাত্রার সূচনাটা তো হতে পারে একটা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়েই। কেননা সুষ্ঠু নির্বাচন হলেই বলা যায় যে রাষ্ট্রের মালিক জনগণ পরোক্ষভাবে শাসন প্রক্রিয়ায় বা রাষ্ট্র পরিচালনা প্রক্রিয়ায় অংশ নিচ্ছে, এবং সেটার জন্য তারা প্রতিনিধি নির্বাচন করেছে, এবং যার মধ্য দিয়ে এক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। আমরা আলোচনা করছিলাম স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন বিষয় নিয়ে। আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস জয় পাবে হচ্ছে বিএনপি। আবার প্রশ্ন হচ্ছে যদি তবে কিন্তু হলে আসলে শঙ্কাটা কোথায়, যে এখনো নির্বাচনের একদিন বাকি, এখনো বলছে যদি সুষ্ঠু নির্বাচন হয়, শঙ্কাটি কোথায়? আমরা মোস্তফা কামাল থেকে শুরু করি। থাকাই স্বাভাবিক, এবং আমি যদি ইতিবাচকভাবে দেখি যে এই শঙ্কা থাকাও প্রকারান্তরে একটি চাপ তৈরি করা। তো আবার কি ধরনের চাপ? শঙ্কা ওই দিক থেকেও আছে। আমরা বলি যে রাজনৈতিক দল দুটোর মধ্যে মিল মহব্বত আগের মতো নেই, কিন্তু আমি তাদের বয়ানগুলোর দিকে খেয়াল করলে দেখি যে তাদের মধ্যে ভালো মিলমিশ আছে, এমনকি ঐকমত্য আছেও বলতে পারি। তারা হয়তো সকালে এক দল বলে যে এই সরকার নিরপেক্ষ না, বিকালে আরেক দল বলে, অর্থাৎ একই কথা বলে। আবার দুই দলে বলছে যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হতে পারে, তার মানে ভালো মিল আছে তাদের মধ্যে, এটাও এক ধরনের ঐকমত্য। আমি বলবো সেটা চাপে রাখা, তো এই চাপে তো আবার রাখা উচিত। এই কারণে প্রথমত হচ্ছে তাদের মধ্যে আস্থার সংকট একটা হয়ে গেছে, এটা পরিষ্কার, এটা লুকানো চাপানোর বিষয় নয়। দ্বিতীয়ত, গত 17-18টা বছর টানা কোনো বিরতিহীন ছাড়া, বিরতি ছিল না, একদম নন স্টপ বিরতিহীন, যেটা একবার দেখেছে বিনা ভোটে 154 জন পাস, ভোটে লাগেনি। তো তার তো এটা মনের মধ্যে গাঁথে আছে যে এবারও কি ওই রকম কেউ করে কিনা। আরেকবার তারা দেখেছে যে দিনে ভোটে হয়নি, ওটা রাতে হয়ে গেছে। তো তাদের মধ্যে তো এটা ঘুমের মধ্যে প্রার্থীদের কিন্তু এটা চোখে বাসে যে এবারও ওই কাণ্ডকীর্তি হয় কিনা। তো হলে সেটা কার জন্য খারাপ খবর? যিনি জিতবেন তার জন্য খারাপ খবর। যে বিজয়ী হবেন সে কিন্তু ধৈর্যের পরীক্ষা বেশি দিতে হয়। তো এবার যে বড় দল দুটি, আওয়ামী লীগ না থাকায় বিএনপি এবং জামাতে ইসলামী দুটির মধ্যে কিন্তু একটা উইন উইন ভাব আছে, জিতবে বলে উভয়ের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করেছে, আত্মবিশ্বাস আমরা দেখতে পাচ্ছি। এটা তো ভালো দিক। তাহলে যে বিজয়ী হবে সে নিশ্চয়ই কোনো গোলমালে পা দেবে না। আর যেটা বলা হয় উৎসবের নির্বাচন, সেটা বলার জন্যই বলা। উৎসবটা করে মূলত একদিনের উৎসব, যেটা সেটা করে দলের কর্মী সমর্থকরা। তাদেরকে যখন বলা হয় আপনারা এই দেশের আসলে মালিক, খুব খুশি হয় তারা।
মালিক বলা হয়েছে তো। আসলে তারা একটা দিনের জন্য একটা ভোট দেওয়ার শুধু ক্ষমতাটুকু রাখে, প্র্যাকটিক্যালি আর কোনো ক্ষমতা তাদের নেই। বাদবাকি চূড়ান্ত যে ছানা মাখন সন্দেশ অথবা ক্ষমতার যেই রোশনি বা রোশনাই, ওটা কিন্তু যারা ক্ষমতায় যান ওরা বড়টা পান, আর যারা একটু বিরোধী দলে থাকেন তারা একটু কম করে পান, বঞ্চিত কিন্তু হন না। তো সেই জায়গায় আমরা নিশ্চিত হতে পারি মোটামুটি যে বিএনপি এবং জামাত এই দুটি দল এবার কোনোটাই চূড়ান্ত পর্যায়ে সহিংসতায় যাবে না। তো চূড়ান্ত পর্যায়ে এখন আমাদের আছেটা কি? ভোট। ভোট হচ্ছে নির্বাচনের একদম শেষ অংশ। এর আগ পর্যন্ত যেগুলো হয়েছে ওগুলো নির্বাচন, নমিনেশন সাবমিট করা, বাতিল হওয়া, আপিল করা, আদালতে প্রক্রিয়ার যাওয়া, অংশ, নির্বাচনী প্রক্রিয়ার অংশ, সবগুলোকে কালেকটিভলি হচ্ছে নির্বাচন। ভোট হচ্ছে চূড়ান্ত। তো ভোট কিন্তু আবার যেন বিষয় নয়। ভোট দেওয়ার বিষয় আছে, ভোট নেয়ারও বিষয় আছে, নেয়ার পরে গণনা করার বিষয় আছে। গণনাই কিন্তু চূড়ান্ত নয়। ওই গণনা করার পর ওই ডিক্লারেশন আপনি দিলেন কিনা শেষ পর্যন্ত, তাতেও কিন্তু অবশিষ্ট থাকে। বিজয় হয়ে গেছে মনে করা যায় না। সেটা যারা নির্বাচনের প্রার্থী হয় তারা বোঝে, ঘুম আসে না যে শপথটা হবে কিনা। তো এবারের নির্বাচনে শুরুর থেকে ছিল নির্বাচন হবে কিনা হবে কিনা। প্রার্থীও দিনভর মাঠ চষে বেড়ান, রাতে গিয়া একে এক আফসোস করেন যে নির্বাচনটা কি আসলে প্রধান হবে উপদেষ্টা কিনা। কিন্তু বারবার বলেছে যে যথাসময়ে এবং যে তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখেই কিন্তু নির্বাচন হবে। ওই বারবার বললেও ভয় লাগে যে এত বারবার বলে কেন, কোনো গন্ডগোল আছে নাকি। তো এতে করে সর্বশেষ নির্বাচন হবে কিনা হতে হতে গত 3-4 দিন আমরা এসেছি যে ভোট হবে কিনা। এখন আর নির্বাচন হবে কিনা এই আলোচনা কিন্তু আসে না। এখনকার বয়ান হচ্ছে ভোট হবে কিনা। তো যখন একজন বলে যে হবে, তো কী রকম হবে? এই রাতে হবে নাকি? যদি বলেন যে রাতে হবে না, তো কী রকম হবে? বিনা ভোটে হয়ে যাবে নাকি? তো আবার অনেকে এই প্রশ্ন করছে ভোটের পর সরকার গঠন হবে কি? হবে কিনা, শপথ নেবে কোথায়, কে শপথ পড়াবেন? সরকার সেটারও কিন্তু ফয়সালা দিয়েছেন যে সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকার অবর্তমানে কে শপথ পড়াবেন। সরকারের হোমওয়ার্ক কিন্তু পর্যাপ্ত। উপদেষ্টারা বাসাবাড়ি ছেড়ে দিচ্ছেন, লাল পাসপোর্ট হ্যান্ডওভার করছেন, মোটামুটি তারা একটা বিদায় ক্ষণে এবং আছেন। প্রেস সচিবও বলেছেন গতকালকে যে 2-1 দিনের মধ্যে হচ্ছে উপদেষ্টাদের সম্পদের বিবরণী হচ্ছে তুলে ধরা হবে। ভালো জিনিস, যেটা আমরা খুব প্রশ্নের মধ্যে ছিলাম যে প্রার্থীরা তো নিজেদের সম্পত্তির হিসাব দেন না ঠিকভাবে। সেটা দাদা আমাদের চেয়ে আরো ভালো জানান, তারা ধরে ধরে এগুলো করেছেন। তো যখন এবার একটা সুযোগ ছিল কিন্তু যে প্রার্থীদেরকে চাপ প্রয়োগ করা, যে হিসাবটা পরিষ্কার করে দেন, কিন্তু প্রার্থীরা কিন্তু আগের মতোই করলেন, মনের ইচ্ছা মতো হিসাব একটা দিয়ে দিলেন। তখন কিন্তু জোরালো হলো প্রশ্নটা যে উপদেষ্টারা তো শপথ নিয়েই বলেছিলেন, স্বয়ং প্রধান উপদেষ্টা বলেছিলেন, একটা পরিপত্র জারি হয়েছিল যে উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব দিবেন। তো তারাই যখন দেন নাই, তারা অত্যন্ত শিক্ষিত মানুষ, সুশিক্ষিত, উচ্চমানের শিক্ষিত, তারাই যখন হিসাব দেন নাই, তাহলে আর এমপিদের কাছে চেয়ে লাভ কি? একটা পর্যায়ে সরকার থেকে রেসপন্স আসলো যে না, তারা হিসাবটা দিবেন। সেটা আমাদের জন্য কিন্তু একটা ছোট্টর মধ্যে একটা বড় খবর যে অন্তত হিসাবটা দিবেন। এখনো যদিও দেন নাই, দেবেন, আমরা ওই আশাটা করতেই পারি। ইতিবাচক বার্তা। ইতিবাচক বার্তা। তো এরকম অবস্থায় নিশ্চয়ই যারা ক্ষমতামুখী দল এই মুহূর্তে বিএনপি এবং জামাতে ইসলামী, তারাও আবহাওয়া বোঝেন। আমরা যারা টকশোতে কথা বলি বা লেখালেখি করি, আমাদের কাছ থেকে তাদের কাছে তথ্য অনেক বেশি, ভেতরের তথ্য বরং আমরা পাই অনেক দিন পর। তো সেই ক্ষেত্রে তারাও তাদের ভালোটা বুঝবেন। দেশের ভালোটা যদি নাও বুঝেন পুরোপুরি, নিজের ভালোটা অন্তত বুঝবেন। যেহেতু তারা ক্ষমতামুখী, ক্ষমতায় যাবেন ভাবছেন, শপথ নেবেন, সরকার গঠন করবেন, কাকে কাকে মন্ত্রী করবেন, এসব আওয়াজও কিন্তু আছে। তাহলে এই পর্যায়ে কোনো দল নিশ্চয়ই সহিংসতায় জড়াবে না, নিজেদের সর্বনাশ তারা করবেন না নিজেরা। সেই আত্মবিশ্বাসটুকু আমরা তাদের প্রতি যতই গালমন্দ করি, সেটাই দিন শেষে সেটাই গিয়ে এই আসলে আস্থাটুকু রাখতে আমাদের চাই। এবং জনগণের প্রত্যাশা। যখন কোনো একটি রাজনৈতিক দল সরকার গঠন করে এবং সেই সরকারের অধীনে যখন নির্বাচনটি হয়, তখন পক্ষপাতের বিষয়টিও আসে, নিরপেক্ষ নির্বাচন নিয়েও প্রশ্নবিদ্ধ হয়। কিন্তু বর্তমান সরকার কিন্তু হচ্ছে একটি নিরপেক্ষ সরকার হিসেবেই আমরা দেখছি। সেখানে তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টি বারবার কেন উঠে আসছে? এই বিষয়টি দিলীপ কুমার আপনার কাছ থেকে একটু জানতে চাই। এখানে নিশ্চয়ই মনে আছে আপনাদের যে এই সরকার দায়িত্ব নেওয়ার পরে সরকার প্রধান তিনি বলেছিলেন যে তার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। পরবর্তীতে আমরা পত্রপত্রিকায় গণমাধ্যমে যেটুকু দেখেছি যে তিনি
এই আন্দোলনকারীদের স্টুডেন্টদের উৎসাহিতও করেছেন তারা যাতে একটা পলিটিক্যাল পার্টি গঠন করে। এবং যে কারণেই কিন্তু এরকম আলোচনা ছিল যে এনসিপি হচ্ছে কিংস পার্টি, এরকম ধারণা আছে জনমনে যে সরকারের একটা অংশ চায় যে এখানে এনসিপি জামাত সহ তারা আসুক, এরকম একটা ধারণা আছে। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে পোস্টাল ব্যালট নিয়ে, প্রবাসীদের ভোটের জন্য এটা নিয়ে কিন্তু তারা একটা অভিযোগ করেছেন। সরকার প্রধান মাঝখানে একটা মন্তব্য করেছেন যে এই তরুণরা কেউ কেউ জিতে এসে দায়িত্ব নেবে। এই তার যে এই বয়ান, এবং পরবর্তীতে দেখা গেল যে জামাতে ইসলামী এবং এনসিপি তাদের একটা জোট গঠন হলো। তা সে কারণে হতে পারে এটা পলিটিক্যাল রেটরিক, অথবা বিএনপির মধ্যে হয়তো সত্যি সত্যি সন্দেহ আছে যে এরকম কিছু হবে না। তো মানে রাজনীতির খেলা, ভূ রাজনীতির খেলা, অনেক কিছু তো, অনেক বিষয় তো আলোচনায় আছে মানুষের মধ্যে। তা সে কারণে বিএনপি আশাবাদী, তারা, আমাদের যেটা মনে হয়েছে যে যদি সুষ্ঠু নির্বাচন হয়, যেরকম বাইরের ইয়েটা দেখছি, পরিস্থিতি জনগণের মধ্যে যে আলোচনা যেটা দেখছি, তাতে আমরা হয়তো সরকার গঠন করব। এই দিক থেকে তারা হয়তো মনে করছে যে এখানে ওই যে সরকারের একটা অংশ যদি না চায়, নিরপেক্ষ যদি না থাকে, ওখানে কিংস সব মিলিয়ে যে যদি এমন কিছু ঘটে, এরকম একটা ধারণা তাদের মধ্যে এখানে থাকতেও পারে। এই ধারণা থেকেই তারা হয়তো এটা বলে। তবে আমার মনে হয় যে যেটা কামাল ভাই বলেছেন, যে একটা দিক থেকে ভালো যে দলগুলোর মধ্যে দুই দল, ওই নির্বাচনটাই তো আসলে প্রকৃত নির্বাচন, যেখানে অনিশ্চয়তা থাকে। অনিশ্চয়তা থাকে যে এ দল মনে করবে আমি যাচ্ছি, ও দল মনে করবে আমি যাচ্ছি। এবং এখান থেকে এটাও হতে পারে যে যেমন একদল মনে করছে যে ব্যাপক জোয়ার আছে, যদি সুষ্ঠু নির্বাচন হয় আমি যাব, অতএব ঝামেলা করব না। আবার আর একদল মনে করতে পারে যে নীরব ভোট বিপ্লব ঘটে যাবে, অতএব আমি জিতে যাব, ঝামেলা করে লাভ নেই। এরকম যদি হয় তখন দেখা যাবে যে নির্বাচনটা শান্তিপূর্ণই হতে পারে। আবার ওই যে ওটা যদি চিন্তা থাকে এনি হাও আমি জিতবই, জিততেই হবে আমাকে, এই মনোভাব যদি থাকে, সেক্ষেত্রে এই সমস্যাগুলো থাকে। আর আর কিছু কিছু শঙ্কা তো আছেই, জনমনেও শঙ্কা আছে, যেমন যে নির্বাচনের দিন কি ব্যাপক সহিংসতা হবে, এসব কেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে গণ অভ্যুত্থানের সময় নরসিংদী জেল ভেঙে আসামিরা পালিয়ে, 9 জন জঙ্গি সহ অনেক আসামি পালিয়ে গিয়েছে, অস্ত্র লুট হয়েছে, সবগুলো অস্ত্র উদ্ধার হয়নি, তারপরে সন্ত্রাসীরা গ্রেপ্তার হয়নি। পত্রিকায় নিউজ যে 30টা পয়েন্ট দিয়ে ভারত থেকে অস্ত্র ঢুকছে বাংলাদেশে। এগুলোও তো আমরা নিশ্চয়ই সাংবাদিকরা, গণমাধ্যম এটা একবারে মানে গুজব ছড়ানোর জন্য এসব করেছে এটা মনে করি না। এগুলো যদি হয় তা সেক্ষেত্রে তো এরকম পরিস্থিতিও এক্সিস্ট করছে যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে। আবার একটা বড় সমস্যা আছে যে এখানে একটা বড় দল যেটা দীর্ঘদিন শাসন করেছে, তারা দেশ পরিচালনা করেছে, তারা এই নির্বাচনে নেই। এবং তারা যদি সত্যি সত্যি মরিয়ে হয়ে চেষ্টা করে যে নির্বাচনটা ঠেকাবো বা বিশৃঙ্খলা সৃষ্টি করব, দেশের কিছু কিছু অঞ্চলে তো মানে সহিংসতা, জটিলতা এটা তো সৃষ্টি হতে পারে। সব মিলিয়েই হয়তো হতে পারে ফখরুল ইসলাম আলমগীরের এটা রাজনৈতিক বক্তব্য, রাজনীতির যে মানে আমরা যেটা পলিটিক্যাল রেটরিক বলি, এটাও হতে পারে। আবার আশঙ্কা থেকেও তার জায়গা থেকে তিনি ভূমিধস বিজয় অর্জন করবেন, সেটাই তো তাকে ধারণ করতে হবে, বলতেও হবে। তিনি কি বলবেন যে আমাদের আশাবাদ জাগ্রত করার জন্য, তিনি কি বলবেন যে আমাদের বড় বাজে পরিণতি হবে, সেটা তো তার জায়গা থেকে তিনি বলতে পারেন না।
আবার BNP ঘায়েল করার জন্য আসলে সবসময় আবার রাজনৈতিক বিএনপি যেই মাপের দল, যত বড় দল, তার উপর অভিজ্ঞতা, কোন অভিজ্ঞতাটা না নিয়েছে, নির্যাতন কাকে বলে, বিএনপি সে অভিজ্ঞতা নিয়েছে। জামাতেরও একই অভিজ্ঞতা হচ্ছে। জামাত ইসলামীও যে মাত্রায় অভিজ্ঞতা নিয়েছে, তাদের 6-7 জন নেতাকে, বিশেষ করে নতুন যে রাজনৈতিক দল গঠন করা হয়েছে, এনসিপির যারা নেতৃবৃন্দ আছে তাদের একটা অংশ কিন্তু এই নির্যাতনের শিকার হয়েছে। ওই ক্ষেত্রে নির্যাতনের প্রশ্নে জামাতে ইসলামের 6-7 জন নেতাকে ফাঁসি দেয়া হয়েছে। তারা কিন্তু বলে বিচারিক হত্যাকাণ্ড। এরপরে এনসিপির যারা আছে এখন, তাদের এক একজনের উপর কি নির্যাতন নিপীড়ন গেছে। আবার তারা এত বড় একটা আন্দোলনে সফল হবেন সেটা কিন্তু 4 তারিখেও কেউ বিশ্বাস করেনি। হয় মৃত্যু ছাড়া কিন্তু তাদের সামনে কোনো পথ ছিল না। আজকে পর্যন্ত যদি ওই সরকারটি ক্ষমতায় থাকতো, আজকে নিশ্চয়ই আমাদের আলোচনার বিষয়টা এরকম হতো না। আর আজকে যাদেরকে নিয়ে আমরা কথা বলি, তাদের অনেকে হয়তো দুনিয়াতেও থাকতেন না, হয়তো গুম খুনের হয়তো নতুন ওই কোনো শিকারে উদাহরণ হয়তো সামনে চলে আসে। ওই রকম একটা জায়গায় যার যার যন্ত্রণা থেকে নিশ্চয়ই তারা নিজেদের ভালোটাও বুঝবেন। আর বিএনপি সন্দেহ করবে, সন্দেহ করাটা তো স্বাভাবিক। 1/11 ঘটিয়ে এই দলটিকে জনময়ের মতো নাস্তানাবুদ করা হয়েছে। আওয়ামী লীগের টানা 17-18 বছর মাঝে মধ্যে বিএনপি নামে কাউকে নাকি পায় না, আওয়ামী লীগের মন্ত্রীরা নেতারা কিন্তু এসব বয়ান দিতেন। সমান্তরালে জামাতে ইসলাম তো নিষিদ্ধ করাই হয়েছে। এবং গতকালকে কিন্তু সাবেক একজন সেনাপ্রধান কিন্তু বিএনপির শীর্ষ নেতাকে নির্যাতনের একটি বিষয় কিন্তু তুলে ধরেছেন। তো এরকম তথ্য বিএনপির আরো অনেকের তো আছে। বিএনপির যিনি এখন চেয়ারম্যান, তার উপর কি নির্যাতন নিপীড়ন গেছে সেটার ভুক্তভোগী হিসেবে তিনি সবচেয়ে যন্ত্রণাটা ভোগ করেন। তিনি তার ভাইয়ের চেহারা দেখতে পারেননি। ওই সময় তার অনেক স্বজনের মৃত্যু হয়েছে, ভাগ্যক্রমে মায়ের মৃত্যুটা দেখতে পেরেছেন। তো এরকম নির্যাতিত মজলুম একটা দলের ক্ষত বা বেদনা কোন পর্যায়ে, জামাত ইসলামের নেতারা, আমরা হয়তো বা বিএনপি এখন জামাত ইসলামের গালমন্দ করে, আমাদের গণমাধ্যম জায়গা থেকে আমি খুব বলতে চাই, খুব ব্যথিত হই যে একসময় তো আপনাদের মধ্যে খুব একটা মিলমিশ ছিল, নির্যাতন নিপীড়ন একা সহ্য করেছেন। জামাতে ইসলামীকে বলা হয়েছিল যে বিএনপির সঙ্গ ত্যাগ করলে তোমাদের নেতাদের ফাঁসি হবে না। বিএনপিকে বলা হয়েছিল তোমরা জামাতে ইসলামের সঙ্গ ত্যাগ করো, তোমাদের উপর এই নিপীড়ন হবে না। ছাত্রনেতা যারা, অর্থাৎ এখন যারা এনসিপি, তাদেরকেও কিন্তু লোভনীয় অফার দেওয়া হয়েছে যে এই পথ থেকে সরে আসো। তার মানে হচ্ছে যারা মজলুম ছিল, নির্যাতিত ছিল, এরাই কিন্তু, বাইরের কেউ না, এরা প্রত্যেকের চেনা। আসলে যুগে যুগে কালে কালে মজলুমরাই আসলে জাতিকে পথ দেখিয়েছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই যে একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশের সূচনা রচিত হোক। দিলীপ কুমার সরকার এবং মোস্তফা কামাল, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন সংলাপ প্রতিদিনে আমাদের অতিথিদের আলোচনা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।